বাংলার জমিদার বাড়িগুলোর আনাচে কানাচে যে কত দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে তা বাইরের মানুষ বুঝবে না। আমি গিয়েছিলাম মেদিনীপুরের এক গহীন গ্রামে এক পুরনো খাসমহলের ছবি তুলতে। বাড়িটার ঠিক পেছনেই একটা মরা পুকুর, যার চারপাশটা ঘন শেওড়া গাছে ঢাকা। গ্রামবাসীরা দিনের বেলাতেও ওদিক দিয়ে হাঁটে না। তাদের বিশ্বাস ওই পুকুর ঘাটে আজও এক অতৃপ্ত আত্মা তার বাসর রাতের অপেক্ষা করে। রাত তখন 11টা। ঝিঁঝি পোকার ডাক হঠাৎ করেই থেমে গেল। চারপাশটা এত নিস্তব্ধ যে আমার নিজের হৃৎপিণ্ডের ধকধকানি কানে বাজছিল। হঠাৎ নাকে এলো এক তীব্র গন্ধ, পচা মাছের আঁশ আর বাসি রজনীগন্ধার এক অদ্ভুত সংমিশ্রণ। আমি যখন পুকুর ঘাটের ভাঙা সিঁড়িতে দাঁড়ালাম, হঠাৎ জলের তলা থেকে একটা শব্দ এলো। মনে হলো জলের তলায় কেউ নিঃশ্বাস ছাড়ছে। আমি টর্চের আলোটা জলের উপরে ফেললাম। যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। দেখলাম জলের ওপর কয়েকটা সাদা শাঁখা ভেসে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? সেই শাঁখাগুলো কোনো মানুষের হাতে নেই। ওগুলো একা একাই জলের ওপরে ভাসছে আর একে অপরের সাথে ঘষা খাচ্ছে। আমি মন্দির চত্বরের দিকে পিছিয়ে আসছিলাম। ঠিক তখনই আমার মাথার ওপরের বিশাল শেওড়া গাছটা হঠাৎ করে মড়মড় করে কেঁপে উঠল। কোনো বাতাস নেই, কিন্তু গাছের ডালগুলো এমনভাবে নড়ছে কেউ যেন ওগুলোকে সজোরে নাড়াচ্ছে। হঠাৎ সেই ডালগুলোর ফাঁক থেকে একজোড়া লিকলিকে লম্বা হাত বেরিয়ে এলো। হাত দুটো বরফের মতো সাদা, আর তাতে পড়া আছে সেই চেনা শাঁখা। হঠাৎ একটা শব্দ এলো আমার কানে। মনে হলো কেউ একজন তার পচা গলা দিয়ে হাসার চেষ্টা করছে। আমি টর্চের আলোটা ওপরের দিকে ফেললাম। দেখলাম গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে এক নারী মূর্তি, পরনে লাল বেনারসি। কিন্তু সেই শাড়িটা জায়গায় জায়গায় ছিঁড়ে পচা মাংসের সাথে লেপ্টে আছে। তার মাথার চুলগুলো মাটির উপর সাপের মতো কিলবিল করছে। সে যখন কথা বলল, তার গলার আওয়াজটা মনে হলো কোনো ভাঙা কাঁচ দিয়ে পাথর ঘষা হচ্ছে। ওরে বাছা, আমার বাসর রাতে কেউ আসেনি, তুই কি আজ আমার পাশে বসবি? দেখ, আমি তোর জন্য মাছ রেঁধেছি। সে তার হাতখানা বাড়িয়ে দিল। তার হাতে ধরা ছিল একটা কাঁচা মাছ, যার চোখ দুটো তখনও নড়ছিল। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম পুকুর পাড়ে সেই পচা কাদা আমার পা দুটোকে জ্যান্ত কোনো প্রাণীর মতো জাপটে ধরেছে। শেওড়া গাছটা হঠাৎ করে তার ডালগুলো বাড়িয়ে দিয়ে আমায় ঘিরে ফেলল। সেই শাকচুন্নিটি গাছ থেকে নিচে নেমে এলো। তার হাঁটার কোনো শব্দ নেই, শুধু তার হাতের শাঁখাগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে এক অসহ্য রিনে রিনে আওয়াজ করছে। সে তার নখগুলো দিয়ে আমার হাতের তালুটা চিড়ে দিল। আমি অনুভব করলাম আমার শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো সেই পচা পুকুরের জলে। রক্ত পড়া সেই টপ টপ শব্দটার সাথে মিশে গেল সেই শাকচুন্নিটির সেই অমানুষিক গান। সে গান গাইতে শুরু করলো, কিন্তু সে গানে কোনো কথা নেই। আছে শুধু এক নরক থেকে উঠে আসা আর্তনাদ আর হাড় ভাঙার মটমট শব্দ। সে তার লম্বা জিভটা দিয়ে আমার ঘাড়ে রক্ত চাটতে শুরু করলো। তার জিভটা ছিল খসখসে, ঠিক যেন মরা মাছের আঁশ। আমি অনুভব করলাম আমার শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসছে, যেন আমার প্রাণের সবটুকু রস সে শুষে নিচ্ছে। আমি কতক্ষণ ওভাবে যন্ত্রণায় ছটফট করেছিলাম জানি না। হঠাৎ দূর থেকে কোনো এক মন্দিরের কাঁসর ঘণ্টার শব্দ ভেসে এলো ঢং ঢং করে। সাথে সাথে সেই শেওড়া গাছের ডালগুলো আলগা হয়ে গেল
এবং সেই শাকচুন্নিটি এক বীভৎস চিৎকার দিয়ে পুকুরের কালো জলে তলিয়ে গেল। ভোরের আলো যখন পুকুর ঘাটের ওপরে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই শ্যাওড়া বনের ভেতরে, কিন্তু আমার কবজিতে 4টে কালচে আঙুলের ছাপ বসে গেছে, যা কোনো সাবানেই উঠছে না। আর আমার জামায় লেগে আছে কাঁচা মাছের আঁশ আর পচা রজনীগন্ধার গন্ধ। গ্রামের প্রাচীন লোকজন জানালো, 100 বছর আগে এই জমিদার বাড়ির এক নতুন বউ বাসুরাতেই সাপের কামড়ে মারা গিয়েছিল। তার স্বামী সেই শোকে পুকুরে ঝাঁপ দিয়েছিল। সেই থেকে নাকি আজও সে শাকচুন্নি হয়ে এই শ্যাওড়া বনে ঘুরে বেড়ায়। সে প্রতি অমাবস্যায় একজন মানুষের রক্ত দিয়ে তার হাতের শাঁখা রাঙাতে চায়। আজও রাতে আমি যখন কোনো শাঁখার রিনে রিনে আওয়াজ শুনি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার হাতের সেই আঙুলের দাগগুলো আজও অমাবস্যা রাতে টাটকা হয়ে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো নির্জন পুকুর পাড় দিয়ে যাচ্ছেন, সাবধান। জলের ওপর কি কোনো সাদা শাঁখা ভাসছে? ভালো করে দেখুন তো, শ্যাওড়া গাছের ডালগুলো কি আপনার দিকেই হাত বাড়িয়ে দিচ্ছে? সুন্দরবনের কাছাকাছি এলাকাগুলোতে রাত নামলে নোনা বাতাস এক অদ্ভুত শব্দ করে বয়ে যায়। আমি গিয়েছিলাম বসিরহাটের এক প্রত্যন্ত অঞ্চলে, এক মরা খাড়ির ধারে থাকা পুরনো নীলকুঠির ধ্বংসাবশেষ দেখতে। খাড়ির জলটা একদম স্থির, ঠিক যেন জমাট বাঁধা কালচে আয়না। চারিদিকে শুধু নোনা কাদা আর ফণিমনসার জঙ্গল। রাত তখন প্রায় 12টা। ঝিঁঝি পোকার ডাকটা হঠাৎ করেই থেমে গেল। চারপাশটা এত নিস্তব্ধ যে আমার নিজের হৃৎপিণ্ডের ধুকপোকানি আমি কানে প্রতিধ্বনিত হচ্ছিল। চারপাশটা এত নিস্তব্ধ যে আমার নিজের হৃৎপিণ্ডের ধকধকানি কানে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ নাকে এলো এক তীব্র গন্ধ, পচা মাংস আর পলিমাটির এক বীভৎস সংমিশ্রণ। আমি যখন কুঠির ভাঙা বারান্দায় দাঁড়ালাম, হঠাৎ জলাভূমি থেকে চপচপ করে এক অদ্ভুত শব্দ এলো। মনে হলো কোনো অতিকায় জানোয়ার কাদার ওপর দিয়ে তার বিশাল শরীরটা টেনে নিয়ে যাচ্ছে। আমি টর্চের আলোটা ফেললাম। যা দেখলাম তাতে আমার কলজেটা শুকিয়ে গেল। দেখলাম কাদার ওপর একটা বিশাল আকৃতির ছায়া। তার উচ্চতা প্রায় 10 ফুট। তার শরীরটা কুচকুচে কালো, ঠিক যেন ভিজে আলকাতরা। সে তার বিশাল থাবা দিয়ে কাদা চটকাচ্ছে আর একটা বীভৎস ঘ্যাঁচ ঘ্যাঁচ শব্দ করছে। আমি কুঠির ভেতরে ঢুকে দেওয়ালের আড়ালে লুকোনোর চেষ্টা করলাম। ঠিক তখনই নীলকুঠির সেই নোনা ধরা ইটের দেওয়ালগুলো হঠাৎ করেই মড়মড় করে কাঁপতে শুরু করলো। কোনো ভূমিকম্প নেই, কিন্তু মনে হলো কেউ বাইরে থেকে দেওয়ালটা তার বিশাল কাঁধ দিয়ে সজোরে ধাক্কা দিচ্ছে। হঠাৎ সেই অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। গলার আওয়াজটা মনে হলো কোনো গভীর কুয়োর তলা থেকে পাথর ঘষে বেরিয়ে আসছে। কত বছর পর একটা জ্যান্ত মানুষ এলো রে। তোর হাড়ের মজ্জাগুলো কি নোনা জলের মতো বিষাদ, নাকি ওগুলো খুব মিষ্টি? হঠাৎ একটা শব্দ আমার কানের একদম কাছে ভেসে এলো। সেই অমানসিক গড়গড় করা গোঙানিটা আমার মস্তিষ্কের শিরা উপশিরাগুলোকে ছিঁড়ে ফেলছিল। আমি টর্চের আলোটা জানলার ফাঁক দিয়ে দেখলাম একটা বিশাল কালো মুখ, যার কোনো ঠোঁট নেই, শুধু কালো মাড়ির ওপর হলুদ রঙের ধারালো দাঁতগুলো ঝকঝক করছে। তার নিঃশ্বাস ফেলার সাথে সাথে জানলার কাঁচের ওপর বাষ্প জমে যাচ্ছে। নাকে এলো সেই তীব্র আষ্টে গন্ধ, যা ঘরটাকে মুহূর্তের মধ্যে শ্মশানের মতো বানিয়ে দিল। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম,
কিন্তু অনুভব করলাম ঘরের মেঝেটা হঠাৎ করে ভিজে কাদা হয়ে গেছে। সেই কালো দানাটি তার লিকলিকে লম্বা হাতটা জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢুকিয়ে দিল। লোহাগুলো যেন মোমের মতো বেঁকে গেল। তার হাতটা আমার কাঁধটা খপ করে ধরল। সেই স্পর্শটা ছিল চটচটে আর বরফের মতো ঠান্ডা। আমি অনুভব করলাম তার নখগুলো আমার চামড়া চিরে সরাসরি হাড়ের গভীরে ঢুকে যাচ্ছে চরচর করে। সে তার মুখটা জানলার ফাঁকে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, তোর গলার নলিটা কামড়াতে আমার খুব ভালো লাগবে রে। সে যখন আমার কাঁধের ওপরে তার দাঁত বসালো, এক মটমট করে বীভৎস শব্দ হলো। আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর ফুটল না। মনে হলো আমার শরীরের সবটুকু রক্ত ওই কালো ছায়াটা শুষে নিচ্ছে। আমার চোখের সামনে পৃথিবীটা কালো হয়ে আসছিল, আর কানে বাজছিল সেই অমানসিক অট্টহাসি। আমি কতক্ষণ ওভাবে যন্ত্রণায় ছটফট করেছিলাম জানি না। হঠাৎ দূর থেকে কোনো এক ডিঙি নৌকোর মাঝের গানের সুর ভেসে এলো। সাথে সাথে সেই কালো দানবটি এক বীভৎস চিৎকার দিয়ে খাড়ির কালো জলে ঝপাং করে ঝাঁপ দিল। ভোরের আলো যখন নোনা কাদার উপরে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই নীলকুঠির ধ্বংসাবশেষে। আমার সারা শরীর কালো কাদা আর কালচে রক্তে মাখামাখি, কিন্তু আমার কাঁধে 4টে গভীর কালচে গর্ত হয়ে গেছে, যা আজও অমাবস্যার রাতে টাটকা হয়ে ওঠে। গ্রামের প্রাচীন মৌলেরা জানালো, 100 বছর আগে এই খাড়িতে এক বিশাল দেহী ডাকাতকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল। সেই থেকে নাকি সে দানব হয়ে জলাভূমি পাহারা দেয়। সে মানুষের রক্তের গন্ধে জল ছেড়ে ডাঙায় উঠে আসে। আজও রাতে আমি যখন কোনো পচা কাদার গন্ধ পাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার কাঁধের সেই হাড়ের ব্যথাটা আজও অমাবস্যার রাতে জেগে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো নির্জন জলাভূমি বা খাড়ির ধার দিয়ে যাচ্ছেন, সাবধান। কাদার ওপর কি কোনো বিশাল থাবার ছাপ দেখেছেন? ভালো করে দেখুন তো, জানলার গ্রিলটা কি নিজে থেকে একটু বেঁকে গেল?